ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বই ব্লিজ এর লেসন 5 এটা একটি গল্প যেটার নাম হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই গল্পটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। এই গল্পে কি বিষয় রয়েছে সেগুলো তো আমরা দেখে নেবই। তো তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ধরনের ভিডিও, এই ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ধরনের ভিডিও যদি তুমি নেক্সট টাইম সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও, তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নেক্সট টাইম পেতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি যে মাধ্যমিক 2025কে টার্গেট রেখে বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন আলোচনামূলক ভিডিও কিন্তু অলরেডি চ্যানেল পাবলিশ করা হয়েই গিয়েছে বা কন্টিনিউয়াসলি পাবলিশ করা চলছে। তো যারা এখন সেই ভিডিও দেখোনি বাংলা এবং ইংলিশ রিলেটেড, সেই ভিডিওগুলোর লিঙ্ক বা প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু এই ভিডিও, তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো তোমাদেরকে বলবো যে প্রথমে আমরা চলে আসবো লেখক পরিচিতিতে। দেখো, এই গল্পের লেখিকা তিনি একজন মহিলা, তার নাম হচ্ছে লুসি মড মন্টগোমেরি। তো ইনি বেসিক্যালি একজন কানাডিয়ান লেখিকা, মানে আমেরিকার কানাডাতে তার জন্ম আর কি। এবার জন্মটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে ক্লিফটন, যেটা বর্তমানে নিউ লন্ডন আর কি, তার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই আইল্যান্ডে তার জন্ম হয়েছিল 1874 সালের 30শে নভেম্বর। এবং তিনি শৈশবে মাত্র 21 মাস বয়স থাকতে তার মাকে হারিয়ে ফেলেছিলেন। জীবনে বেশিরভাগ অংশটাই তার কিন্তু একাকিত্বে চলেছিল বা কেটেছিল। তো একাকিত্বে থাকা সত্ত্বেও তিনি তার একাকিত্বে থাকার সময়টাকে বেশ ভালোই কাজে লাগাতে পেরেছিলেন, এবং এটা তার কবিতা সত্তাকে বিকশিত করতে সাহায্য করেছিল। তো আমরা দেখতে পাবো যে বাই চয়েস না, বাই চান্স তিনি একজন শিক্ষিকা হয়ে ওঠেন। সেখানেও কিন্তু মানে তার ইচ্ছা ছিল না, শিক্ষকতার প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু তিনি এই একই ব্যাপারে আমরা দেখতে পাই যে শিক্ষকতার মধ্য দিয়েও কিন্তু তিনি তার কবিতার যে লেখনী সত্তা বা লেখনী স্টাইল, সেটাকে কিন্তু তিনি আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো ইনি 1942 সালের 24শে এপ্রিল আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেন। তো এইবার আমরা চলে আসবো একটু সংক্ষেপে, খুব সংক্ষেপে, যাতে আমাদের গল্পের প্রতি ইন্টারেস্ট জন্মায়। তো আমরা একটু জেনে নেব যে এই যে গল্পটা আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্পের মধ্যে আমরা কি দেখতে পাবো। দেখো, গল্পের মধ্যে আমরা সত্যি যেটার নাম আওয়ার রান অ্যাওয়ে কাইট, মানে আমাদের কেটে যাওয়া বা ভোকারটা হয়ে যাওয়া ঘুড়ি অ্যাকচুয়ালি। তো সত্যি এই ঘুড়িটা নিয়েই কিন্তু পুরো গল্পটা আবর্তিত হয়। আমরা এখানে দেখতে পাবো যে বেশ কয়েকটা ক্যারেক্টার আমরা দেখতে পাবো। প্রথমে ক্লড এবং ফিলিপ্পা বলে আমরা দুটো ক্যারেক্টার দেখতে পাবো, এবং আমাদের মনে রাখতে হবে যে পুরো গল্পটাই কিন্তু ফিলিপ্পা নামক কথক, মানে পুরো গল্পটাই কিন্তু বলছেন বা লিখছেন ফিলিপ্পা নাম, লিখছেন তো কবি, মানে লেখিকা আর কি। তো এখানে সেন্ট্রাল যে ক্যারেক্টার আর কি, মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ দিয়ে শুরু হচ্ছে, মানে আমি, আমরা, এরকম কথা রয়েছে। তা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিলিপ্পা লিট বলে কোনো একটা মেয়ে, এবং তার দাদার নাম হচ্ছে ক্লড, তার থেকে 1 বছরের বড়, এবং তাদের ফাদার, তাদের বাবা ছিলেন। এবার বর্তমানে অ্যাকচুয়ালি তারা 6 জন, মানে এই 3 জনের সঙ্গে আরও 3 জন এসে জয়েন করেছে। সেগুলো হচ্ছে আন্ট এস্থার, মানে তাদের পিসি এস্থার, ডিক নামক একটা ছেলে, আর মিমি নামক একটা মেয়ে। তো এই টোটাল 6 জনের সংসার, বা এই 3 জনের সঙ্গে অর্থাৎ ক্লড, ফিলিপ্পা এবং তাদের বাবার সঙ্গে এই পিসি এবং তার সেই পিসির ছেলে মেয়ে, তারা কিন্তু থাকছে। তারা এখন 6 মেম্বার্স। কিন্তু এইটা কি করে হলো, তারা আগে 3 জন ছিল, মানে যিনি কথক আর কি, ফিলিপ্পা, তার ভাই এবং তার ড্যাড, এই 3 জন আগে ছিল। তো এখন কিন্তু টোটাল 6 জন হয়ে যাচ্ছে। কী করে হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এই গল্প দেখা যাবে। আমরা ভালো করে গল্পটা দেখলে বুঝতে পারবো যে এই ফিলিপ্পা, তার যে পিসি আর তার পিসি ছিল, এবং পিসির দুটো বাচ্চা হয় সন্তানের ভবিষ্যতে, তাদের নাম হচ্ছে ডিক এবং মিমি। তো এদের মধ্যে না ছাড়াছাড়ি হয়ে যায়, এবং এই পুরো গল্পটা হচ্ছে একটা আইল্যান্ড যার নাম হচ্ছে বিগ হাফ মুন, এবং একটা মেইনল্যান্ড ছিল, মানে যার থেকে আইল্যান্ডটা বিভক্ত হয়ে গেছিল। তো এই লেখিকা না, কথক আর কি, মহিলা,
ফিলিপ্পা, তাদের কিন্তু ওই মেনল্যান্ডে তারা চলে যেত, যখন শীত আসতো তখন মেনল্যান্ডে চলে যেত, আবার যখন গরম আসতো, সামার আসতো, তখন তারা আবার ফিরে আসতো এই আইল্যান্ডে। এবার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে ওরা আগের থেকে লক্ষ্য করতো যে সবারই রিলেটিভ রয়েছে, কিন্তু এদের কোনো রিলেটিভ নেই, কোনো আত্মীয় নেই। এবার কেন এই ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করা হলেও বাবা এমনভাবে তাদের সামনে চোখ মুখ নিয়ে উপস্থিত হতেন, বা এমনটা ইমেজ তৈরি হতো বাবার, যে দেখে মনে হতো যে জিজ্ঞাসা না করাই বোধহয় ভালো ছিল, মানে এরকম একটা ব্যাপার। এবার আলটিমেটলি দেখা যাবে যে একদিন ঘুরে ওড়াতে, মানে প্রত্যেকটা গ্রীষ্মকালে এই ক্লড এবং ফিলিপ্পা এদের কোনো শখ জাগে। তো এই যে গ্রীষ্মকালে, মানে যে সময়ের ঘটনা বলা হচ্ছে, এই গ্রীষ্মকালে তাদের শখ জেগেছিল ঘুড়ি ওড়ানোর। তো দেখা যাবে যে এই ঘুড়িটা ওড়াতে ওড়াতে ঘুড়িটা ভোকাট্টা হয়ে ঘুড়িটা মেনল্যান্ডের দিকে উড়ে চলে যায়, এবং তার কিছুদিন পরে এদের বাবার নামে একটা চিঠি আসে। সেই চিঠিটা হচ্ছে আন্ট এস্থারের থেকে। কি ব্যাপার হয়েছে যে এদের ঘুড়িটা কেটে ভোকাট্টা হয়ে উড়ে গিয়েছিল, যে একটা গাছে গিয়ে পড়েছিল, এবং সেখান থেকে কিন্তু ওই মিমি এবং ডিক যারা আর কি, তারা ওই ঘুড়িটা খুঁজে পায় এবং তাদের মার কাছে নিয়ে যায়, এবং সেখানে দেখে কি যে ওই ঘুড়ির উপরে তাপ্পি মারা ছিল। অ্যাকচুয়ালি ঘুড়িটা নষ্ট হয়ে গিয়েছিল যখন ক্লড আর ফিলিপ্পা তৈরি করছিল। ফিলিপ্পা যখন ঘরের মধ্যে থেকে ঘুড়িটা নিয়ে আসছিল তখন ও পড়ে যায়, এবং ওর কনুইটাই ঘুড়ির মধ্যে ঢুকে যায়, এবং ঘুড়িটা নষ্ট হয়ে যায়। তো এরপরে ঘুড়িটা ঠিক করার প্রয়োজন ছিল, তখন তারা চিঠি পেয়েছিল লাইট হাউসের মধ্যে, মেনল্যান্ডের লাইট হাউস যেখানে তারা থাকতো। তো ওখান থেকে মানে চিঠি নিয়ে তাপ্পি মেরে দিয়েছিল। এবার ফরচুনেটলি মনে রাখতে হবে একটা বিষয়, আমাদের এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে যে এই যে মানে সেন্ট্রাল ক্যারেক্টার ফিলিপ্পা লিট এবং তার যে দাদা ক্লড লিট, এদের ঠাকুমা এবং ঠাকুরদা তাদের নামও একই ছিল। অর্থাৎ এদের ঠাকুমার নাম ছিল ফিলিপ্পা লিট এবং এদের ঠাকুরদার নামও ছিল ক্লড লিট। কেমন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার ওই যে ঘুড়িটা যেটা উড়ে চলে গেল, যেটা আন্ট এস্থার পেলেন, বর্তমানে যেটা পেয়েছেন আর কি, তো সে ওখানে আসলে ওই চিঠিতে ওই ক্লড লিট আর ফিলিপ্পা লিট যারা ঘুড়িটা তৈরি করলো আর কি, বাচ্চা মানে যিনি কথক আর কি, ও নিজেদের নাম লিখে দিয়েছিল ওই চিঠিতে, তাপ্পি মেরে, মানে চিঠিতে না অ্যাকচুয়ালি, মানে ওই ঘুড়ির উপরে নিজের নামটা লিখে দিয়েছিল। এবার আন্ট এস্থারের কাছে তো ঘুড়িটা পৌঁছে গিয়েছে। এবার আন্ট এস্থার তখন দেখেই বুঝতে পেরেছে যে এরা নিশ্চয়ই আমাদের সেই রিলেটিভই হবে, নাহলে বাবা মার নামে ভাই বোনের নাম কি করে হতে পারে। তো তখন কিন্তু বুঝতে পারে। এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই ফিলিপ্পা এবং ক্লড এদের যে বাবা আর কি, যিনি এই বিগ হাফ মুনের কিপার, মানে আইল্যান্ডে যে বিগ হাফ মুন ছিল, বিগ হাফ মুন আইল্যান্ড আর কি, আইল্যান্ডের নামই হচ্ছে বিগ হাফ মুন, তো তার তো কিপার, তিনি রক্ষক টাইপের বা পাহারাদার টাইপের। তো মানে তার ভাই বোনের সঙ্গে, ভাই অনেক দিন আগে মারা গিয়েছে এবং বোন হচ্ছে আন্ট এস্থার, তো এদের সঙ্গে কিন্তু ছাড়াছাড়ি হয়ে উনি রাগ করে চলে এসেছিলেন আলাদাভাবে, মানে বাড়ি ছেড়ে। এবং তারপরে এদের বাবা বুঝতে পারেন তার নিজের ভুল, তারপরে গিয়ে মানে পিসি বা তার ভাই অর্থাৎ ওদের কাউকে কিন্তু খুঁজে পায়নি বা পাননি, তখন মানে মনে দুঃখ নিয়ে আর কি ব্যাপারটা হচ্ছিল। এবার এই বর্তমানে কিন্তু এই চিঠিটা পেয়ে যান আন্ট এস্থার, এবং তারপরে কিন্তু মানে তখনই চিঠিটা পাওয়ার পরে কিন্তু আন্ট এস্থার এই মানে ক্লড এবং ফিলিপ্পার বাবার কাছে চিঠি পাঠান। তখনই কিন্তু আন্ট এস্থারকে এবং মিমি এবং ডিককে ক্লড এবং ফিলিপ্পার বাবা আসতে বলেন, এখানে এসে থাকতে বলেন। হয়তো ওনাদের হাজব্যান্ড ছিল না, মারা গিয়েছিল, মানে ওনাদের না, মানে আন্ট এস্থারের হয়তো হাজব্যান্ড ছিল না, যদি আমরা এটা জানতে পারছি না এই গল্পের মধ্যে, তো মনে হয় যতদূর যে নিশ্চয়ই ছিল না। এবং আমাদের আরেকটু মনে রাখতে হবে যে ক্লড এবং ফিলিপ্পা এদের আবার মা ছিল না, কারণ এনাদের কোনো উল্লেখ পাচ্ছি না আমরা এই গল্পের মধ্যে। তো তখন কিন্তু আন্ট এস্থার এবং মিমি এবং ডিক ওই একসঙ্গে, অর্থাৎ ক্লড, ফিলিপ্পা এবং এদের বাবার সঙ্গে একসঙ্গে থাকা শুরু করে। তো এই পুরোটাই হচ্ছে রানওয়ে কাইট দিয়ে, সেই জন্যই গল্পের নাম হচ্ছে আওয়ার রানওয়ে কাইট। তো আমরা চলে আসি এবার স্ক্রিনের উপরে, তোমরা দেখতে পাবে বইয়ের ছবি আর কি। তো এই চলো আমরা বইয়ে লাইন বাই লাইন গল্পটা পুরো দেখে নিই। তাহলে দেখো আমাদের আজকে আলোচনা লেসন 5 আওয়ার রানওয়ে কাইট, লুসি মদ মন্টগোমেরির লেখা। তো দেখো, লুসি মদ মন্টগোমেরি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables। তো তিনি একজন কানাডার লেখিকা ছিলেন
এবং তার জন্ম 1874 এবং মৃত্যু 1942 সালে। এবং তিনি সবথেকে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য, যে উপন্যাসের গুচ্ছ শুরু হচ্ছে অ্যানি অফ গ্রিন গ্যাবলস নামক একটা উপন্যাস দিয়ে। শি রোট নিউমেরাস নভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অজস্র উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তো 1935 সালে তিনি কিন্তু ব্রিটিশ যে সাম্রাজ্য তার একজন অফিসার তৈরি হয়েছিলেন। দিস স্টোরি is about a brother and a sister living on an isolated island with their father. তো এই গল্পটা হচ্ছে একটা ভাই এবং একটা বোনের ব্যাপারে, যারা কিনা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করে তাদের বাবার সাথে, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যিনি কিনা একগুচ্ছ ঘটনার মধ্য দিয়ে গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। তাদের যে আত্মীয়, তাদের সঙ্গে মানে দীর্ঘদিনে হারিয়ে যাওয়া আত্মীয়র সঙ্গে আবার মিলিত হচ্ছেন। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এবং এই গল্পটা কিন্তু আমাদের সম্পর্ক বা আত্মীয়দের যে প্রয়োজনীয়তা বা মূল্যবোধ সেটা কিন্তু আমাদের শেখায়। তোমরা চলে আসবে প্রথমে ইউনিট 1 দেখো। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই আমাদের সাথে কেউ ছিল না খেলা করার জন্য, মানে খেলার জন্যে বিগ হাফ মুন দ্বীপে বা বিগ হাফ মুনে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে মানে বারবার বলা হচ্ছে উই, তো এই ফার্স্ট পার্সন ন্যারেটিভ। তার আমি বলেছিলাম ফার্স্ট পার্সন ন্যারেটিভটা কিন্তু ফিলিপ্পা লিট নামক কোনো একজন মেয়ে, তিনি কিন্তু নিজেকে বলছেন যে উই মানে আমরা, যেটা আর কি। তো আমাদের এবার বিগ হাফ মুন কিন্তু একটা দ্বীপের নাম, কেমন আইল্যান্ডের নাম। তো আমাদেরকে কি উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, এবং আমাদের দুজন মানে একে অপরের সঙ্গে একে অপরকে নিয়ে যতটা সম্ভব সদ্ব্যবহার করা যায় আর কি, কেমন নিজেদের মধ্যে যতটা সম্ভব পারস্পরিক সম্পর্ক উপভোগ করা সম্ভব সেটা আমরা করতাম আর কি, মানে আমাদের করতে হতো। অ্যান্ড উই ডিড, এবং আমরা কিন্তু সেটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করতাম বা করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা যে বলছি যে আমরাটা কারা, ফাদার মানে বাবা রয়েছে, ক্লড রয়েছে, আমি রয়েছি, আন্ট এস্থার রয়েছেন, মিমি রয়েছে, ডিক রয়েছে, এই 6 জন টোটাল। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। তো এটা হওয়া উচিত ছিল বাবা এবং ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। তো এই ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট মানে অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে, ঘুড়ির কারণেই হচ্ছে ইট ইজ অল, মানে আমরা এই যে এত কিছু ঘটেছে, আমরা এত লোক একসঙ্গে রয়েছি, 3 জনের বেশি, দেয়ার আর মোর অফ আস, এই যে 3 জনের বেশি রয়েছে, এগুলো কিন্তু সবই ঘটেছে ঘড়ির জন্যে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। তো এই ব্যাপারটাই কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন এই বিগ হাফ মুন যে লাইট হাউস আর কি, সেই মানে বাতিঘর যেটা আর কি, সেই জায়গার রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11, অর্থাৎ ফিলিপ্পার বয়স 11, ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, অর্থাৎ শীতকালে যখন কিনা বন্দর, হারবার মানে হচ্ছে পোতাশ্রয় বা বন্দর টাইপের, মানে যখন ফ্রোজেন ওভার মানে একদম বরফে ঢেকে যায়, ফ্রোজেন মানে হচ্ছে একেবারে বরফে জমে যাওয়া। তো উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা কিন্তু মূল ভূখণ্ড মানে আইল্যান্ডের পাশে যে বড় মূল ভূখণ্ড ছিল আর কি, যেখান থেকে আইল্যান্ডটা সৃষ্টি, তো সেখানে কিন্তু আমরা ফিরে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, মানে যখনই আবার বসন্ত চলে আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা কিন্তু আবার আমাদের দ্বীপে ফিরে আসতাম, আমাদের প্রিয় দ্বীপ, সেই দ্বীপে কিন্তু আমরা ফিরে আসতাম, আইল্যান্ডে ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, অর্থাৎ মজার ব্যাপারটা তখনই হতো যখন ফেরার সময় আমরা যখন মূল ভূখণ্ড থেকে আমাদের দ্বীপে ফিরতাম, তখন লোকেরা আমাদের সমবেদনা জানাতো বা আমাদের নিয়ে দুঃখ করতো, কেমন আর কি। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা এটা বলতো যে আমরা নিশ্চয়ই ওখানে খুবই একাকী হব, আমরা নিশ্চয়ই একা একাই ফিল করি, অনুভব করি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এবং আমাদের কাছে কিন্তু কোনো আর বাচ্চা বা
ছেলেপিলে ছেলেমেয়ে তারা কিন্তু কেউ ছিল না ওই দ্বীপে, এটা মাথায় রাখতে হবে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই কিন্তু ক্লড এবং আমরা চাইতাম যে আমাদের সাথে কেউ থাকুক খেলা করার জন্যে। হ্যাঁ, টু লাইকড টু হ্যাভ মানে পেতে পছন্দ করতাম, টু প্লে উইথ আস আমাদের সাথে যাতে খেলা করতে পারে সে। ইট ইজ হার্ড টু কেন, ইট ইজ বিকজ ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। অর্থাৎ শুধুমাত্র দুজনকে নিয়ে পাইরেট কেভসের মতো খেলা করা, এটা কিন্তু ইট ইজ হার্ড, এটা খুবই একটা কঠিন ব্যাপার। বাট উই ইউজড টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইরেট কেভস খেলতে গেলে কিন্তু দুইজনের বেশি প্রয়োজন, এটা কিন্তু পরিষ্কার। বাট উই ইউজড টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন উইন্টার। কিন্তু আমরা প্রচুর ঝগড়া করতাম, গুড ডিল মানে প্রচুর পরিমাণে আমরা ঝগড়া করতাম, খুব ঝগড়া করতাম কি মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে ইন উইন্টার মানে শীতকালে যখন আমরা ওখানে যেতাম, সেই মূল ভূখণ্ডে যখন যেতাম ওখানকার বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো এটা কিন্তু এটা মনে হয় বেশ ভালো একটা ব্যাপার ছিল যে এই বাচ্চাগুলোর মধ্যে কেউই এই বিগ হাফ মুনে ছিল না, বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউ ছিল না, এটা বোধহয় ভালো ব্যাপার। কেন বন্ধুরা এই কথাটা বলা হচ্ছে? কারণ যেহেতু ক্লড এবং ফিলিপ্পা তারা প্রচুর পরিমাণে ঝগড়া করতো মূল ভূখণ্ডের ছেলে মেয়েদের সঙ্গে। তারা যদি এই বিগ হাফ মুনে আসতো, এই আইল্যান্ডে আসতো, তাহলে তাদের তো ঝগড়া করতে করতেই সময় চলে যেত। সেই জন্য বলা হচ্ছে যে হয়তো এই কারণেই ভালো হয়েছে যে ওরা এই মানে আইল্যান্ডে কেউ নেই আর কি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কিন্তু কখনো ঝগড়া করিনি, এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তো এরপরে টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তো এটা কিন্তু নিশ্চিত একটা ব্যাপার যে বাবার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস মানে আমাদের ছাড়া বাবার কিন্তু কোনো সম্পর্ক বা কোনো আত্মীয় আমাদের ছাড়া ছিল না, মানে আমরা নিজেরাই সব কিছু ছিলাম। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। তো এই ব্যাপারটা কিন্তু ক্লড এবং আমাকে খুবই পাজল মানে খুবই অবাক করে দেওয়া, আমাদেরকে খুব অবাক করে দিত, আশ্চর্য করতো আমাদেরকে। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডের সবার কিন্তু সম্পর্ক ছিল, আত্মীয় ছিল। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড মূল ভূখণ্ডের সবার আত্মীয় ছিল। হোয়াই হ্যাডন্ট উই, তাহলে আমাদের ছিল না কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড। এটা কি এই কারণে যে আমরা একটা দ্বীপে বাস করতাম সেই কারণে আমাদের কোনো রিলেশনস নেই, আমাদের রিলেটিভ নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। তো আমরা এটা মনে করতাম যে এটা কিন্তু খুব একটা আনন্দের ব্যাপার হতো যদি কিনা আমাদের একজন কাকা থাকতো এবং কাকিমা থাকতো এবং তাদের যদি ভাই বোন থাকতো। হ্যাঁ, মানে আমাদের যদি মানে খুঁড়তুতো জেঠতুতো অর্থাৎ সেই কাকা কাকিমার যদি কোনো ভাই বোন থাকতো, মানে সন্তান থাকতো আমাদের ভাই বোন, তাহলে এটা খুব ভালো একটা ব্যাপার হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। তাহলে ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল মানে হচ্ছে স্যাড মানে দুঃখিত, তাকে এতটাই দুঃখিত লাগছিল দ্যাট যে উইশড মানে যেন আমাদের মনে হয়েছিল, এখানে উইশ মানে মনে হয়েছিল, উই হ্যাডন্ট, এখানে হ্যাডন্ট মানে অনেক অর্থাৎ আমাদের না জিজ্ঞেস করাই ভালো ছিল। তো এইটুকুর মানে অতটাই, মানে আমাদের না জিজ্ঞেস করাই ভালো ছিল, এটা যেন আমাদের মনে হয়েছিল। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট। সে কিন্তু বলেছিল তিনি এইটুকু বলেছিলেন যে এটা সব তারই ত্রুটি ছিল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি কিছুই বুঝলাম না বা বুঝিনি যা তিনি মানে করতে চেয়েছিলেন। মিন্ট মানে মানে করতে চেয়েছিলেন, ওয়ান্টেড টু মিন, তিনি যা মানে করতে চেয়েছিলেন আমরা কিছুই বুঝতে পারিনি। তো এরপর আমরা চলে আসবো ইউনিট 2-তে। দেখো ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তো গ্রীষ্মকালে বিগ হাফ মুনে এই পরিবেশ কিন্তু খুবই লাভলি, খুব সুন্দর থাকে বিগ হাফ মুনের পরিবেশ সব সময়, সেটা প্রত্যেক গ্রীষ্মকালেই থাকে। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া, এই যে ইট মানে হচ্ছে আবহাওয়া, ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইন সামার। তো যখন আবহাওয়া সুন্দর থাকে, দ্য হারবার ইজ ব্লু, তো সেই পোতাশ্রয় বা বন্দর সেটা কিন্তু নীল থাকে অ্যান্ড কাম এবং শান্ত থাকে একেবারে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। তো লিটল উইন্ড মানে হচ্ছে একেবারে খুব মৃদুমন্দ বাতাস থাকে এবং ছোট ছোট ঢেউ, রিপলস মানে এখানে ছোট ছোট ঢেউ ওঠে সমুদ্রে। এভরি সামার মানে প্রত্যেক গ্রীষ্মকালে উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ জেগে উঠতো।
দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, অর্থাৎ শেষ গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা কিন্তু ঘুড়ি তৈরির ব্যাপারে বা ঘুড়ির ব্যাপারে একেবারে পুরো ক্রেজি, মেতে ছিলাম বা পাগলের মতো ছিলাম আর কি। আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, অর্থাৎ মূল ভূখণ্ড, এখানে আমরা যে মূল ভূখণ্ডে উল্লেখ পাচ্ছি, সেই মূল ভূখণ্ডের একজন সে ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে কীভাবে ওগুলোকে তৈরি করতে হয়, ঘুড়িকে কীভাবে তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, অর্থাৎ আমাদের দ্বীপে ফিরে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম, প্রচুর ঘুড়ি আমরা তৈরি করেছিলাম শেখার পরে। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের অন্য দিকে ক্লড চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং আমরা কিন্তু নিজেদের মধ্যে শিপরেকড ম্যারিনার্স খেলতাম। কেমন, এখন শিপরেকড ম্যারিনার্স যদি বলে তাহলে কি জাহাজ ডুবি নাবিক, এই খেলা করতাম আমরা আর কি সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, মানে ঘুড়ি দিয়ে সংকেত পাঠিয়ে আমরা এই একে অপরে এই খেলাটা করতাম। এবারে দেখো, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, তো আমরা একটা ঘুড়ি বানিয়েছিলাম, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা কিনা বড় ছিল এবং ওটা কভার্ড মানে ওটা ঢাকা ছিল উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল পৃষ্ঠা বা লাল কাগজ দিয়ে ঘুড়িটা বাঁধাই করা ছিল, মানে মোড়া ছিল বা ঘুড়িটা সাজানো ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, বিজ্ঞাপন লাইট হাউস। তো এই যে আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি যে যিনি বলছেন বক্তা, তার নাম কিন্তু ফিলিপ্পা লিট, কারণ ক্লড লিট বারবার তিনি বলছেন যে তার ভাই বা তার দাদা, সেই জন্য আমরা এখানে ফিলিপ্পা লিট হচ্ছে কথক, যিনি গল্পটা বলছেন। তো আমরা কিন্তু টিনসেল স্টার্স, এবং টিনসেল স্টার্স মানে হচ্ছে চুমকি, কেমন, মানে তারার আকৃতির চুমকি, টিনসেল মানে চুমকি বলতে পারি, সেগুলো গোল্ড সোনালি আকারে, এগুলো আমরা লাগিয়ে দিয়েছিলাম, জুড়ে দিয়েছিলাম ঘুড়ির সঙ্গে অল ওভার ইট, মানে সমস্ত ঘুড়ির বডিতে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন, আমাদের পুরো নাম কিন্তু ঘুড়ির উপরে লিখে দিয়েছিলাম, ক্লড লিট এবং ফিলিপ্পা লিট, এবং আমাদের অ্যাড্রেসটা বিজ্ঞাপন লাইট হাউস, এটাও কিন্তু আমরা লিখে দিয়েছিলাম। তো এরপরে দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর ক্লাইট ফ্লাইং, অর্থাৎ একদিন কি হয়েছে, ঘুড়ি ওড়ানোর জন্য কিন্তু প্রচুর সুন্দর বাতাস বইছিল আকাশে। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. তো আমি এখনও পরিষ্কার মানে একদম নিশ্চিতভাবে বলতে পারছি না যে কিভাবে এটা ঘটেছিল বন্ধুরা। এটা হয়তো এই কারণে লেখা রয়েছে লাইনটা, কারণ হয়তো কথক যখন বড় হয়েছেন তখন হয়তো তিনি এই গল্পটা বলছেন, সেই জন্য তিনি বলছেন যে কী করে ঘটেছিল আমার এক্স্যাক্ট মনে নেই। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, মানে আমি একদম নিশ্চিত নই যে কীভাবে ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে, লাইট হাউস থেকে আমি যখন ঘুড়িটা নিয়ে আসছিলাম, ক্যারি করছিলাম আমি, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেয়েছিলাম এবং আমি পাথরের উপরে পড়েও গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং আমার কনুইটা কিন্তু ওয়েন্ট মানে চলে গিয়েছিল, ক্লিয়ার মানে পরিষ্কার হয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য কাইট ঘুড়ির মধ্যে আমার কনুই প্রবেশ মানে ঢুকে গিয়েছিলো, মেকিং এ বিগ হোল। এবং কাগজের ঘুড়ি, তার মধ্যে যদি কারো একটা মানুষের কনুই ঢুকে যায় হোঁচট খেয়ে, তা সে তো ঘুড়ি তখন ছিদ্র হয়ে যাবেই, তো একটা বড় গর্ত তৈরি হয়ে গিয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, তো আমাদের বসে থাকলে তো হবে না, ঘুড়ি তো উড়াতে হবে, সেজন্য কি উই হ্যাড টু হারি, আমাদের খুব দ্রুত করতে হতো আর কি, আমাদের খুব তাড়া ছিল, টু ফিক্স দ্য কাইট ঘুড়িটা মেরামত করার জন্যে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা চাইতাম টু সেন্ড ইট আপ মানে এটাকে উপরে পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফেল মানে বাতাস পড়ে যাওয়ার আগেই, কারণ বাতাস তো সারাক্ষণ থাকবে না, বাতাস চলছে, আমাদেরকে ঘুড়ি ওড়াতে হবে, কিন্তু ঘুড়িটা নষ্ট হয়ে গেছে, তখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, ওটা ঠিক করতে হবে। তো উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসের মধ্যে বাতিঘরের মধ্যে প্রবেশ করলাম, খুব রাশড মানে হচ্ছে গো ফাস্ট, মানে খুব দ্রুত ছুটে যাওয়া। তো লাইট হাউসের মধ্যে আমরা চলে গেলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার জন্যে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তো আমরা জানতাম যে ওখানে কিন্তু আর কোনো লাল রঙের কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা প্রথম যেটা হ্যান্ডি মানে হাতের নাগালে যেটা আসলো, কেমন, তো সেটাই কিন্তু আমরা নিয়েছিলাম কি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস, তো একটা পুরনো চিঠি, লাইং মানে যেটা পড়েছিল, অন দ্য বুক কেস মানে বইয়ের যে দেরাজ আর কি, আমরা
বুককেস মানে বলতে পারি বইয়ের তাকে, কেমন, ইন দ্য সিটিং রুম, এবং সেটা কি বসার ঘরে। বসার ঘরে যে বইয়ের তাক ছিল সেটা নিয়ে আমরা সেই বইয়ের তাকের উপরে আমরা পেয়েছিলাম চিঠি, এবং কি উই প্যাজড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, অর্থাৎ আমরা কিন্তু এই ঘুড়িতে তাপ্পি মেরে দিয়েছিলাম। উই প্যাজড দ্য কাইট, আমরা ঘুড়িতে তাপ্পি মেরে দিয়েছিলাম উইথ দ্য লেটার মানে চিঠি দিয়ে, আর শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, মানে ঘুড়ির দুই দিকেই আমরা কি করেছিলাম, দুই দিকেই কিন্তু আমরা শিট মানে এই যে কাগজ আর কি চিঠির, সেই কাগজ কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আমরা আগুনে এটাকে শুকিয়েছিলাম। আচ্ছা, আগুনে শুকানো কেন প্রয়োজন? কারণ আঠা দিয়ে মারা হয়েছে, তো ওয়েট করলে, যদি এমনি শুকানোর জন্য ওয়েট করা হয় তাহলে তো সারাদিন লেগে যাবে, তো সেই জন্য তারা কিন্তু আগুনে একটু শুকিয়েও নিল। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম, আমরা ঘুড়ি ওড়ানোর, আমরা বেরিয়ে পড়লাম ঘুড়িটা নিয়ে। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং পাখিটা, এই ঘুড়িটা কিন্তু পাখির মতো, ঘুড়িটা পাখির মতো আকাশে উঠতে লাগলো বা আকাশে যেতে লাগলো, চলে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এবং বাতাস কিন্তু মারাত্মক বাতাস হচ্ছিল। গ্লোরিয়াস মানে কি, দারুণ হাওয়া ছিল কিন্তু। অ্যান্ড ইট সোর্ড, এবং এটা উড়তে লাগলো, এটা দারুণভাবে উঠতে লাগলো। সোর মানে কিন্তু ওড়া, মানে দারুণভাবে উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স মানে কিন্তু কি হলো, হঠাৎ করে স্ন্যাপ মানে পটাং বা ভোকাট্টা। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লড কিন্তু দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, হ্যাঁ, ক্লড ওখানে ছিল কি দাঁড়িয়ে, কি উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, মানে তার হাতে বিট অফ কর্ড, অর্থাৎ খানিকটা একটু, বিট অফ কর্ড মানে হচ্ছে অংশ, মানে দড়ির অংশ বা সুতোর অংশ নিয়ে, লুকিং ফুলিশ, এবং তাকে দেখতে বোকার মতো লাগছিল। আর কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, আমাদের ঘুড়িটা উড়ে মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল, ভেসে চলে গিয়েছিল মূল ভূখণ্ডের দিকে, অর্থাৎ ঘুড়িটা কিন্তু ভোকাট্টা হয়ে কেটে ঘুড়িটা চলে গেল। এবারে দেখো ইউনিট 3-তে আমরা চলে আসবো। আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার, অর্থাৎ 1 মাস পরে বাবার জন্য একটা চিঠি এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি এটা পড়ে শেষ করার পরে, হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখতে লাগছিল, অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন ক্রাইং, তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘড়ির কি হয়েছে, তোমাদের ঘড়িটার কি হলো? হি সেইড, তিনি বলছেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং তিনি আমাদের পুরো গল্পটা বললেন। তখন ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা বোন এবং একটা ভাই ছিল, মানে একটা ভাই এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তো তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন, ঝামেলা করেছিলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, তার খারাপ লাগলো, তিনি দুঃখিত অনুভব করলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং তারপর তিনি ফিরে গেলেন আবার নিজের বাড়িতে। হি ফাউন্ড হিজ ফাদার ব্রাদার হ্যাড ডায়েড, তিনি দেখলেন যে তার ভাই মারা গিয়েছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি বা খুঁজে পেলেন না। এরপরে দেখো, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। সেই চিঠিটা যেটা বাবা এইমাত্র পেলেন, এখনই আসলো, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, তার বোনের থেকে এসেছিল, অর্থাৎ লেখিকা বা যিনি বলছেন কথক, তার পিসির কাছ থেকে এসেছিল, তার নাম আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি কিন্তু ডিক এবং মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি একজন বিধবা ছিলেন যিনি কিনা মূল ভূখণ্ডের কয়েকশো মাইল ভিতরে থাকতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক এবং মিমি তারা জঙ্গলে এসেছিল, এই উডস মানে জঙ্গলে এসেছিল, দে ডিসকভার্ড দ্য কাইট, তারা কিন্তু ঘড়িটা পায়, অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের মাথায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে বয়ে বাড়িতে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট পেজড উইথ দ্য লেটার, অর্থাৎ যখন তাদের মা দেখেছিলেন ঘড়িটা চিঠি দিয়ে তাপ্পি মারা,
শি টার্ন পেল, তার মুখটা কিন্তু বিবর্ণ হয়ে গিয়েছিল, কালারলেস, বিবর্ণ হয়ে গিয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা কিন্তু সেই চিঠিই ছিল যেটা তিনি একদা তার ভাইকে পাঠিয়েছিলেন। মানে কোন চিঠিটা? যে চিঠির তাপ্পি মারা রয়েছে ওই ঘুড়িতে, ঘুড়িতে যে চিঠিটা তাপ্পি মেরেছিল ক্লড এবং ফিলিপ্পা যখন ছিঁড়ে গিয়েছিল, ঘুড়িটা গর্ত হয়ে গিয়েছিল, সেই চিঠিটা কোনো একটা সময়ে, মানে যখন একসাথে ছিলেন ওই ন্যারেটরের বাবা, তাদের পিসি, তাদের কাকা যখন একসাথে ছিলেন, তখন যখন বিয়ে হয়ে গিয়েছিল ন্যারেটরের পিসি, তখন হয়তো তিনি ওই ভাইকে উদ্দেশ্য করে চিঠিটা লিখেছিলেন। সেই চিঠিটাই কিন্তু তাপ্পি মারা রয়েছে, তো সেই জন্য দেখে বুঝতে পেরেছেন। এবং ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা তার মায়ের নাম ছিল, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ক্লড ছিল তার বাবার নাম। তো শি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা কে হব। এই যে নামটা দেওয়া ছিল আমাদের ঘড়ির উপরে, তো নাম শুনে বুঝতে পেরেছেন যে আমরা কে হতে পারি। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিজ্ঞাপন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার, এবং তিনি তখন দেখে বসে পড়েছিলেন দুঃখে, এবং তিনি লিখেছিলেন বিজ্ঞাপনের উদ্দেশ্যে, এবং বাবা এই চিঠিটা পেয়েছিলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন কিন্তু বাবা গিয়েছিলেন তাদের কাছে, এবং ব্রট মানে নিয়ে এসেছিলেন আন্ট এস্থার কাকিমা, মানে এস্থার পিসিকে, এবং ডিককে এবং মিমিকে উইথ হিম মানে তার সাথে নিয়ে চলে এসেছিলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকেই কিন্তু তারা আমাদের সাথে রয়েছে, এখানে রয়েছে। আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, মানে আন্ট এস্থার ইজ সাচ এ ডিয়ার, মানে আন্ট এস্থার একজন খুব প্রিয় একজন পিসি, কেমন প্রিয় একজন পিসি এস্থার। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, জলি মানে হ্যাপি, আনন্দিত, তারা কিন্তু খুব আনন্দপ্রিয়, হাসি খুশি। ডিক এবং মিমি, ফরওয়ার্ডস মানে সত্যি বলতে, মানে এই ফরওয়ার্ডস মানে হচ্ছে বলে বোঝানো যাবে না, মানে বলে বোঝানো যাবে না ডিক এবং মিমি কতটা খুশি বা আনন্দিত ছিল। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সব থেকে ভালো যে ব্যাপারটা হলো আর কি এখন আলটিমেটলি, সেটা হচ্ছে আমাদের এখন থেকে আমাদের আত্মীয় স্বজন কিন্তু রইলো বা থাকলো। তো আশা করছি তোমরা গল্পটা সবাই বুঝতে পারলে, লাইন বাই লাইন যথেষ্ট আলোচনা করার আমি চেষ্টা করলাম। আশা করছি তোমাদের যথেষ্ট বোধগম্যও হলো। যদি এর পরেও কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মনের প্রশ্ন। আমি চেষ্টা করব সেগুলো যথোপযুক্ত উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার জন্যে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্যে। আশা করছি যতটুকু সময় তুমি ভিডিওতে কাটালে একটু টাইমও তোমাদের বিফলে যাবে না। তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।